কুমার অভয় শালবনে কুড়িয়ে পায় এক শিশুকে। তাকে নিজের কাছে রেখে মানুষ করার অনুমতিও পেয়ে যায় সে। স্বয়ং রাজা বিম্বিসার সে অনুমতি দেয়। শুধু তাই নয়, রাজা বালকের নামও রাখে, জীবক কুমার ভচ্চ। কিন্তু সব সমস্যা এখানেই মিটে যায় না। রাজগৃহ নগরে জীবকের জন্মরহস্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। যেহেতু রাজবাড়ির ব্যাপার, তাই প্রকাশ্যে কেউ কিছু বলছে না, কিন্তু আড়ালে আবডালে চলছে কানাঘুষো। সবাই রাজা বা রাজপুরুষদের স্বভাব চরিত্র নিয়ে টিপ্পনি কাটছে, আর অধিকাংশই মনে করছে জীবক নামের শিশুর মা আর কেউ নয়, শালবতী। রাজপুরুষদেরই কীর্তি এসব। ঘরের ছেলে ঘরে ফিরেছে, কিন্তু কে এই শালবতী? তার নামই বা বারবার আলোচনায় উঠে আসছে কেন? হ্যাঁ, কারণ নিশ্চয়ই আছে। সেই কাহিনী এবার আমরা জেনে নেব। শালবতী হল রাজগৃহ নগরের নগর শোভিনী, মানে সেই প্রধান বারবিলাসিনী। কিন্তু তার নগর শোভিনী হওয়ার পিছনে এক আকর্ষণীয় ঘটনা আছে। চলুন শুনে নি কি সেই ঘটনা। আমরা আগেই জেনেছি, মগধের উত্তরে গঙ্গা পেরোলে যে লিচ্ছবি সংঘরাজ্য, তার রাজধানী বৈশালী। এদিকে বিম্বিসার মাত্র 15 বছর বয়সে মগধের রাজা হয়। তার পিতা গোষ্ঠীপতি মহাপদুম নিজে হাতে ছেলের রাজ্য অভিষেক ঘটায়। সেই 15 বছর বয়সেই বিম্বিসারের অসাধারণ সামরিক ও রাজনৈতিক দক্ষতা ছিল। তার পূর্ব দিকের রাজ্য অঙ্গ জয় করেছিল, আর রাজা হওয়ার পর মগধকে এক বিরাট সাম্রাজ্যের রূপ দিয়েছিল। সমগ্র জম্বুদ্বীপে তার খ্যাতি ছড়িয়ে পড়ল দ্রুত, কিন্তু তাতেও বিম্বিসার খুশি হতে পারল না। রাজা খেয়াল করল, দিন দিন প্রতিবেশী রাজ্যের রাজধানী বৈশালীর উন্নতি হচ্ছে। অর্থে আর সম্পদে ভরে উঠছে সে নগরী। শুধু ভরে উঠছে না, যেন উপচে পড়ছে। সেই তুলনায় রাজগৃহের কম উন্নতি হচ্ছে। আরও সম্পদশালী করে তুলতে হবে রাজগৃহকে। কিন্তু কিভাবে? বৈশালীও বা কি করে দিন দিন ফুলে ফেপে উঠছে? এই রহস্যকে জানতে বিম্বিসার অনুসন্ধান শুরু করল। অঙ্গ এবং মগধ থেকে বহু শ্রেষ্ঠী মানে বণিক বৈশালী হয়ে উত্তর ভারতে বাণিজ্য করতে যায়। শুধু রাজগৃহেই অনেক বণিক আছে। নিয়মিত তারা মালপত্র নিয়ে অন্য রাজ্যে বিক্রি করতে যাচ্ছে, আবার সেই সব রাজ্য থেকে জিনিসপত্র নিয়ে আসছে মগধে বেচবে বলে। এই সব বণিকদের সঙ্গে আবার সব রাজ্যের রাজা বা রাজপরিবারের খুব ভালো সম্পর্ক। বিম্বিসার ঠিক করল, এই বণিকদের ও কাজে লাগাবে। ওরাই আনতে পারবে আসল হাঁড়ির খবর। একদিন বিম্বিসার এক বণিককে ডেকে পাঠাল। তার নাম জ্যোতিয়। বিম্বিসার তখন রাজসভায় অন্য পারিষদদের সঙ্গে আলোচনা করছিল। এমন সময় রাজসভার দূত এসে জানালো, মহারাজ, শ্রেষ্ঠী জ্যোতিও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। জ্যোতিও এসেছে শুনে বিম্বিসার কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, তার রাজসভায় আসার দরকার নেই। জ্যোতিওকে রাজান্তপুরে কূটকক্ষে নিয়ে বসাও, আমি নিজেই সেখানে যাচ্ছি। জ্যোতিওর সঙ্গে আমার একান্তে কথা বলার আছে। জ্যোতিও অবাক হলো, একটু ভয়ও পেল। নিজের অজান্তেই কি সে কোনো অপরাধ করে ফেলেছে? সেই চিন্তাই সে করছে। এমন সময় বিম্বিসার কূটকক্ষে ঢুকল। কক্ষে ঢুকেই বিম্বিসার বলল, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে জ্যোতিও। জ্যোতিও উঠে দাঁড়িয়ে রাজাকে প্রণাম করল। তারপর বলল, কি কাজ আদেশ করুন মহারাজ, আমি আমার সাধ্যের বাইরে গিয়ে হলেও চেষ্টা করব। বিম্বিসার জিজ্ঞেস করল, তুমি তো বৈশালী নগরীতে যাও নাকি? নিশ্চয়ই যাই মহারাজ,
বলে জ্যোতিও মাথা ঝোঁকাল। বিম্বিসার বলল, তোমার কাজটা খানিক গুপ্তচরের মতো, বুঝলে? খবর আমাকে দেবে, কিন্তু সে কথা আর কেউ জানতে পারবে না। গুপ্তচরের কাজ শুনে জ্যোতিও ঘাবড়ে গেল। ও বণিক মানুষ, সব রাজ্যের লোক ওকে পছন্দ করে। বাণিজ্যে লাভ হয়, লাভের উপযুক্ত অংশ কর হিসাবে রাজাকে দেয়। কিন্তু গুপ্তচরের কাজ জ্যোতিও কোনোদিনই করেনি, করতে চায়ও না। রাজা আবার কি কাজ দেবে কে জানে। ও একটু চিন্তিত হয়ে পড়ল। জ্যোতি ওর মুখ দেখে বিম্বিসার বোধহয় ওর মনের কথা বুঝতে পারল। রাজা বিম্বিসার বলল, খুব কঠিন কাজ নয়, চিন্তা করো না। তবে আমার মনে হয় এই কাজটার জন্য একমাত্র তুমিই উপযুক্ত ব্যক্তি। রাজার কাছে আশ্বাস পেয়ে জ্যোতিও মনে জোর পেল। সে বলল, বলুন মহারাজ, কি খবর আপনাকে এনে দিতে হবে? বিম্বিসার বলল, শোনো, বৈশালীর দিন দিন উন্নতি হচ্ছে। প্রচুর অর্থ এবং মণিমাণিক্য ওদের রাজভাণ্ডারে জড়ো হচ্ছে প্রতিদিন। কিন্তু কি উপায়ে? আমি কোনোভাবে এই রহস্যের সমাধান করতে পারছি না। আমি চাই রাজগৃহেরও এমন উন্নতি হোক। তার জন্যই বৈশালী কিভাবে উন্নতি করছে তা আমার জানা প্রয়োজন। জ্যোতিও মাথা নিচু করে চিন্তা করল কিছুক্ষণ। তারপর সে বলল, ঠিক আছে মহারাজ, আমাকে 2 মাস সময় দিন। আমি আপনাকে একদম সঠিক খবর এনে দেব, আর আপনি নিশ্চিন্ত থাকুন। আমার আপনার এই আলোচনার কথা কেউ কোনোদিন জানতে পারবে না। 2 মাস লাগলো না। 1 মাসের কিছু বেশি সময় পরে একদিন জ্যোতিও একান্তে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাইল। আবারও কূট কক্ষে বসল দুজনে। বিম্বিসার জিজ্ঞেস করল, বলো জ্যোতিও, তুমি কি জানতে পারলে বৈশালীর উন্নতির রহস্য? জ্যোতিও বলল, হ্যাঁ মহারাজ, আমি নিশ্চিত আমি সঠিক তথ্য জানতে পেরেছি, আর সে তথ্য আপনাকে জানাবো বলেই আজ আমার এখানে আসা। বিম্বিসার অস্থির হয়ে পড়ল। সে বলল, বলো বলো, তাড়াতাড়ি বলো, কারণটা জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। জ্যোতিও বলল, মহারাজ, বৈশালীর উন্নতির মূলে রয়েছে ওই নগরের নগর শোভিনী আম্রপালি। বিম্বিসার বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আম্রপালি? গণিকা আম্রপালি? কি বলছো কি তুমি জ্যোতিও? একটা নগরের উন্নতির কারণ একজন বারাঙ্গনা? জ্যোতিও আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ মহারাজ, ওই নটির জন্যই বৈশালীর এত উন্নতি। কিভাবে কিভাবে দ্রুত ব্যাখ্যা করে বলো আমাকে, বলে বিম্বিসার নড়ে চড়ে বসল। জ্যোতিও বলল, মহারাজ, প্রথম কথা হলো ওই গণিকা আম্রপালি খুবই রূপবতী। সে অপূর্ব নাচ করতে পারে, দারুণ গান করে, আবার 18টা বিদ্যার উপর তার দুর্দান্ত দখল। শাস্ত্র আলোচনা করতে জানে। এমন গণিকার কাছে সবাই যেতে চায়, তার নাচ গান শুনতে চায়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে মনে শান্তি পায়। আর এমন রূপসীর সঙ্গে রাত কাটাতে কে না ভালোবাসে বলুন? বুঝলাম, বলে বিম্বিসার একটু গম্ভীর হয়ে গেল। কিছু সময় চুপ করে থেকে বলল, কিন্তু এর সঙ্গে বৈশালীর উন্নতির কি সম্পর্ক? জ্যোতিও বলল, সম্পর্ক আছে মহারাজ। দেশ বিদেশের বণিকরা, রাজপুরুষরা, ধনী গোষ্ঠীপতিরা শুধুমাত্র আম্রপালির জন্য বৈশালী যায়। কারোর যদি বৈশালীতে বিশ্রামের দরকার নাও থাকে, তবুও সে সেখানে বিশ্রাম নেয়, শুধুমাত্র আম্রপালির কাছে রাত্রিবাস করবে বলে। এবার অসহিষ্ণু হয়ে উঠল বিম্বিসার। স্বর খানিক কঠিন করে বলল, বেশি ভনিতা করো না জ্যোতিও, এসব এত খুলে বলার দরকার নেই। তুমি আমাকে মূর্খ মনে করো না, তাড়াতাড়ি আসল কথা বলো। এর সঙ্গে বৈশালীর রাজভাণ্ডার ভরে ওঠার সম্পর্ক কি? জ্যোতিও সংকুচিত হয়ে বলল, মহারাজ, দয়া করে আমার উপর রুষ্ট হবেন না। আমি এখন বলছি আপনাকে সেই গূঢ় কারণ। এই আম্রপালির এক রাত্রির মূল্য হল 500 মুদ্রা, কিন্তু আম্রপালি পায় মাত্র 100 মুদ্রা।
বাকি 400 মুদ্রা রোজ রাজভাণ্ডারে জমা পড়ে। এই কর দেওয়ার শর্তেই আম্রপালিকে বৈশালীর প্রধান বারবিলাসিনী করা হয়েছে। যে রাজ্যের কোষাগারে শুধুমাত্র একজন গণিকা রোজ 400 মুদ্রা জমা দিতে পারে, সে রাজ্যের উন্নতি তো হবেই মহারাজ। সেই নগরী দিনে দিনে ফুলে ফেপে উঠবে, এতে আশ্চর্যের কি আছে মহারাজ? জ্যোতিওর কথা শুনে বিম্বিসার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। এদিকে জ্যোতিওর কাজ শেষ, ও অপেক্ষা করছে কখন রাজা ওকে যাওয়ার অনুমতি দেবে। অনেকক্ষণ চিন্তা করার পর বিম্বিসার মুখ তুলল, তারপর বলল, সমগ্র নগরে এমন কোন নারী কি তুমি চেনো যে আম্রপালির থেকেও সুন্দরী, নাচে গানে পারদর্শী, সমস্ত শাস্ত্রে যার অগাধ জ্ঞান? এমন কাউকে জানা আছে তোমার? জ্যোতিও একটু চিন্তা করে বলল, আপনার উদ্দেশ্য কি তা আমি বুঝতে পেরেছি মহারাজ। এমন একটি মেয়েকে আমি চিনি। আমার দৃষ্টিতে ও আম্রপালির থেকেও বেশি রূপসী আর মহীয়সী নারী। যদিও ও অনেকটাই দূরে থাকে, সেই তাম্রলিপ্ত বন্দরের কাছে। যত দূরেই হোক, তুমি তাকে রাজগৃহে নিয়ে আসার ব্যবস্থা করো। ওকেই আমি রাজগৃহের নগর শোভিনী করব। বৈশালীর নগর শোভিনী মহা আম্বনে থাকে, তাই ওর নাম আম্রপালি। এই নটিকে আমি রাখব রাজগৃহের দক্ষিণে মহা শালবনে। সেখানেই ওর জন্য তৈরি হবে প্রাসাদ। আর শালবনে যেহেতু থাকবে, তাই ওর নাম হবে শালবতী। যাও জ্যোতিও, তুমি তাড়াতাড়ি মেয়েটিকে তাম্রলিপ্ত থেকে রাজগৃহে আনার ব্যবস্থা করো। জ্যোতিও বিম্বিসারকে প্রণাম করে বলল, যথা আজ্ঞা মহারাজ।